আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এখন বাজে প্রায় সন্ধ্যার পর আর কি। আমি আজকে বলতে পারেন একদম গভীর রাত পর্যন্ত রান্নাবান্না করব, কারণ আগামীকালকে সকালবেলা আমার কাজিনের মানে আমার খালাতো বোনের হবু জামাই আসবে আমাদের বাসায়। তো আমি একটু ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের রিলেটিভ আর কি। উনি আমাদের আমার ফুফুর দেবরের ছেলে, যার জন্য নেওয়া হচ্ছে আমার খালাতো বোনকে। ওদের অলরেডি কাবিন হয়েছে, বাট আগামী মাসেই মেইন অনুষ্ঠান হবে। তো যাই হোক, ভাইয়া অফিসের কাজে ঢাকায় এসেছিল, যার কারণে বাসায় আসতে বলেছি। আগামীকালকে আসবে, আজকে জানালো, যার কারণে রাত্রেবেলা আমি এখন সব রান্নাবান্না করে নিচ্ছি। যেহেতু দিনের বেলা প্রচুর আমার ইদানিং ব্যস্ত থাকতে হচ্ছে। বাড়িতে যখন ছিলাম তখন বেশ অনেকটা অর্ডারের কাজ জমা হয়ে গিয়েছিল, যেগুলো আমি ডেলিভারি দিইনি, যার কারণে দিনের বেলা সেগুলো করলে আমি রাত্রেবেলা রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি চিতই পিঠা করছি। অ্যাকচুয়ালি ভাইয়া অফিসের কাজে আসছিল আরও বেশ কিছুদিন আগে। তো আমি চিন্তা করছিলাম, যেহেতু এতদিন ধরে বাড়ির বাইরে আছে বা বাইরে কোথাও আছে, তো পিঠা পুলি এগুলো তো খাওয়া হয় না, এই কারণে চাচ্ছিলাম ঝটপটভাবে কোনো একটা পিঠা রেডি করি। তো আমি চিতই পিঠার জন্য খামিটা করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ব্লেন্ডারে একেবারে ব্লেন্ড করে রাখছি, যেহেতু আমি ব্লেন্ডারটা বের করেছিলাম চিতই পিঠার খামি করার জন্য। তো চিতই পিঠার খামি আমি একটু পাতলা টাইপ করি। আমার হাতে পাতলা টাইপ না করলে তখন দেখা যায় ফুলে না আমার হাতে অ্যাকচুয়ালি। জানি না কার কাছে কেমন, বাট আমার কাছে যেটা মনে হয় চিতই পিঠার খামিটা যদি একটু পাতলা করা হয় তাহলে বেশ ভালো ফুলে আর সফট হয়। আমি 2 পট চালের জন্য একটা ডিম দিয়েছিলাম, আর 1 চামচ দিয়েছিলাম বেকিং পাউডার, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। তো আজকে এখানে আমি আমার আম্মুর সেই মজাদার গাজরের কেক বানাচ্ছি, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিয়েছি 4টা ডিম, দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, এরপর দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, তারপর দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল, তারপর এখানে দিব 1.5 চামচের মতো বেকিং পাউডার, আর এরপরে একটু অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিব 1 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা অ্যাড করতে হবে। এগুলো সম্পূর্ণ হচ্ছে কেকের মতো করে মিশ্রণটা রেডি করা, জাস্ট 4টা ডিমের সাথে বাকি সব 1 কাপ করেই হবে। তো সবগুলো আমি এভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 4টা গাজর একদম মিহি কুচি করে নিচ্ছি। তো এখানে কিন্তু চাইলে প্রায় আমার কাছে যেটা মনে হয়েছে বা আমার আম্মু যেটা আমাকে বলেছিলেন, প্রায় 1 কেজির মতো গাজর দেওয়া যাবে এখানে। যত বেশি গাজর দেওয়া হবে ততই এটা ফুলবে ভালো, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু আজকে আমি প্রথমবার বানিয়েছিলাম, যার কারণে আমি বেশি একটা দিইনি, আমি জাস্ট 4টা গাজর দিয়েছি এখানে। তবে বানানোর পরে আমি আমার যেটা মনে হয়েছে, এখানে আমি গাজর আরও দিতে পারতাম। তো এখানে প্রায় 8 থেকে 9টা গাজর অনায়াসে দেওয়া যাবে। তো আপনারাও সেই হিসাব করে দিতে পারবেন না একদম নির্দ্বিধায়। গাজরের সাথে সেই কেকের মিশ্রণটা ভালো করে মতে নিতে হবে। যখন হাত দিয়ে, ওটা কিন্তু হাত দিয়েই করতে হবে, হাত দিয়ে যখন করবেন গাজরটা কিন্তু অনেক নরম হয়ে যাবে। আমি এখানে পাতিলে করে বানাচ্ছি। আমি যে কোনো সময় কেক বা যা কিছু করলে এই ছোটো ছোটো সসপ্যানগুলোতে করে করি। একটু তেল মেখে দিয়েছি, এর মধ্যে আমি বেকিং পেপার দিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু নর্মাল কাগজ দিয়েও করতে পারেন, অথবা চাইলে কিন্তু পলিথিনও দেওয়া যায়। তো যাই হোক, আমি এখানে বেকিং পেপার দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি মিশ্রণটা 2 পাতিলে করে দিব। 1 পাতিলে দিলে অনেকটা মোটা হয়ে যাবে, যেহেতু আমার সসপ্যানগুলো বেশি একটা বড় না, মিডিয়াম সাইজের, এই কারণে আমি 2 পাতিলে করে করছি। মোটামুটি 2টা কেক কিন্তু মাঝারি সাইজের, বেশ ভালো সুন্দরী হবে আশা করছি। আমি এখানে মিশ্রণগুলো ভালো করে ঢেলে দিচ্ছি। আর এই কেকটা কিন্তু যেমনভাবে আমরা পুডিং রেডি করি ঠিক একই ওয়েতে আমরা এই কেকটা এখন রেডি করব। তো আমি 2 চুলায় 2 পাতিল পানি বসিয়ে দিয়েছি, পানির উপরে স্ট্যান্ডও দিয়েছি। আমি কেকের মোলটা দিয়ে দিয়েছি, এর উপর কিন্তু আমি এক্সট্রা আরেকটা ঢাকনা দিব, যাতে করে পানির যে বাষ্প যেটা বের হবে সেটা যেন এই মিশ্রণে না পড়ে। এই কারণে আমি এক্সট্রাভাবে আরও একটা ঢাকনা এখন ভেতরে দিয়ে দিচ্ছি। তারপর উপরে
আবার আলাদাভাবে আরও একটা বড় ঢাকনা দিচ্ছি যাতে করে বাষ্পটা আবার বাইরে না যায়, কারণ এটা বাইরে গেলেও কিন্তু এটা হতে সময় লাগবে। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে আমার এগুলো হতে। ইতিমধ্যে কিন্তু আমি প্রায় আরও 2-3 বার করে পানি দিয়েছি। মোটামুটি কেক কিন্তু এখন হওয়ার পর্যায়ে, আর একটু সময় নিয়ে আমি এগুলো রান্না করেছি, তারপর ফাইনালি হয়ে গিয়েছে। রাত্রিবেলা যেহেতু করেছি এগুলো আমি এখন এই অবস্থায় রেখে দিব, সকাল হলে আমি ঠান্ডা করে এগুলো পরিবেশন করব আর কি। খেজুরের কেকগুলো রেডি করার পরে এখন একটু খেজুরের গুড় দিয়ে আমি একটু রস করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো প্রায় 1 লিটার মতো পানি দিয়েছি। রসটা আমি সবসময় একটু পাতলা করে করি, যেহেতু খেজুরের রসের মধ্যে আমি চিতই পিঠা বানিয়ে শিরায় দিব। এগুলো অনেকটা সফট হয় তো খেতেও ভালো লাগে। রাত্রেবেলা করে রাখলে সকালবেলা একেবারে তুলতুলে হয়ে থাকে, ওটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এরকম একটা লোহার ছাঁচে করে এখন সবগুলো পিঠা বানিয়ে তারপর আমি খেজুরের সেই রসে দিয়ে দিব। In my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day. হয়তো বা খেলে একটাই খাবে, কারণ ওনার যেহেতু ডায়াবেটিক্স, যার কারণে মিষ্টি জাতীয় খাবার খাবে না। যার আমি শুকনাই রেখেছি, হয়তো বা চা দিয়ে খেতে পারে বা ঝোল মাংস দিয়ে খাবে। আর এখানে আরও কিছু আমি ভিজিয়ে রেখেছি। নাস্তা বা পিঠা দুইটাই বানানো শেষ। এখন আমি দুপুরে রান্নার আয়োজনটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি গরুর কলিজা একটু সেদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। দেখা যায় অনেক যখন বেশি ব্যস্ত থাকি তখন সব কিছু আলাদা আলাদা করে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, কারণ ভিডিও করতে গেলে 30 মিনিটের রান্না ম্যাক্সিমাম টাইমে 1 ঘন্টা হয়ে যায়, যার কারণে সময়টা কম লাগানোর জন্য অনেক কিছু স্কিপ করে যেতে হয়। তো এখানে ধনিয়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কলিজাগুলোর মধ্যে। অ্যাকচুয়ালি আমি কোনো অভিজ্ঞ রাঁধুনিও না, আমি আস্তে আস্তে করে রান্না শিখেছি। আর আমি আমার পরিবারের জন্যই রান্না করি, যেহেতু আমি একজন ডেইলি ভ্লগার। তো ডেইলি আমি কি করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে হয়তো আমার মতো একটু একটু করে রান্না শিখছেন বা সব কিছু শিখছেন, তাদের জন্য আমি আশা করছি আমার এই ছোট ছোট কাজগুলো হয়তো বা একটুখানি হলেও উপকারে আসবে, যার কারণে এগুলোই ভ্লগ আকারে শেয়ার করা। এখানে আমি একটু কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছি। যতই সিদ্ধ করে রাখি না কেন কলিজা, যখন সব মশলা দেওয়া হয় এরপরে যদি পানি দিই তাহলে মশলাগুলো রান্না হয়ে সব কলিজার সাথে অ্যাড হবে আর কি। এই কারণে কলিজাতে ঝোল দেওয়া, এগুলো আমি একেবারে শুকিয়ে ফেলবো। আর এদিকে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য আমি সেম ওয়েতে ধনিয়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, যে পানিতে এই মাংসগুলো সেদ্ধ হবে। তারপর ভালো করে আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে একেবারে পানিগুলো শুকিয়ে ফেলছি, কারণ এগুলো দিয়ে আমি কালো বোনা করব। কালো বোনা করার জন্য এক একজন এক এক পদ্ধতিতে করে, তবে এই পদ্ধতিটা আমি আমার আম্মুর কাছেই দেখেছি। তো ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি আলাদা একটা প্যান বসিয়েছি, এর মধ্যে আমি তেল একটু বেশি পরিমাণে দিতে হয় যে কোনো বোনা কিছুতে। তো আমি এখানে তেল একটু বেশি পরিমাণে দিয়ে সেই সেদ্ধ করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো অনবরত নেড়ে, একটু পরপর অনবরত নেড়ে, এগুলো অটোমেটিক দেখা যাবে কালো হয়ে যাচ্ছে, কালচে কালার চলে আসছে। খুবই মজা লাগে কিন্তু এভাবে করলে। আমি দেখা যায় ম্যাক্সিমাম টাইমে কালো বোনা করি যেদিন আমি নেহারি রান্না করি। তা আজকেও কিন্তু নেহারি রান্না করব, এ কারণে এগুলো কালো বোনা করে নিচ্ছি।
রাতে তো কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন। এখন সকালবেলা অনেকগুলো কাজ করে নিয়েছি যেগুলো আর শেয়ার করা হয়নি। আর ভাইয়াও কিন্তু চলে এসেছে। আর আমি ভাইয়াকে এখন সকালে প্রায় এখন 10টা-11টার মতো বাজে, আমি নাস্তা দিয়ে দিয়েছি এখানে। আর এদিকে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। কলিজা ভুনা, গরুর মাংস ভুনা, তারপর এগুলো হচ্ছে কলিজা ভুনা। এরপরে হচ্ছে আমি এখানে রুই মাছ একটু ভাজা করছি। অ্যাকচুয়ালি যখন রান্নার ঘরে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালানো হয়, রান্নার যে অরিজিনাল কালার সেটা খুব কম আসে। তো যাই হোক, এখানে এগুলো আমি রুই মাছ একটু ভাজা করে রান্না করেছি। এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। যখন দেখা যায় পোলাও রান্না করা হয়, তখন যদি মাছে অনেক ঝোল দেওয়া হয় তাহলে সেই মাছগুলো খেতে ইচ্ছে করে না, যার কারণে একটু একেবারে ফ্রাই করে ফেললেও ভালো লাগে। আবার এরকম একটু ভাজা ভাজা করলে, টমেটো পেঁয়াজ বেশি করে দিয়ে একটু ভাজা ভাজা করলে সেটাও কিন্তু ভালো লাগে। যার কারণে আমি মাছগুলো এভাবে করে নিয়েছি। যেহেতু গরুর মাংস বা কলিজা সবগুলোই ভুনা করা হয়েছে, এই কারণে মাছগুলো একটু ভাজা ভাজা করে রেখেছি। এপাশে রান্না করেছি দেশি পাবদা মাছ। এগুলো একটু টমেটো দিয়ে, তারপর দু একটা কাঁচামরিচ দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করেছি। দেশি মাছগুলো বা ছোটো সাইজের মাছগুলো একটু ঝোল করে রান্না করলে এগুলো ভালো লাগে, কারণ এগুলো ভাজা করিনি। এপাশে আমি পোলাও রান্না করছি। অ্যাকচুয়ালি আমি পোলাও রান্না করব অল্প পরিমাণে, আর সাদা ভাতও করব। সাদা ভাত বা নর্মাল রাইস যেটাই বলি না কেন, নর্মাল ভাত রান্না করার কারণ হচ্ছে নেহারি দিয়ে পোলাওটা অনেক সময় খায় না, বিশেষ সময়ে খাওয়া যায় না, যার কারণে নেহারির সাথে আমি সাদা ভাতটা করছি। আর হ্যাঁ, অন্যান্য জায়গায় নেহারিটা হয়তো বা রুটি বা পরোটার সাথে সার্ভ করা হয়, বাট আমাদের চট্টগ্রামে নেহারিটা, আমরা গরুর মাংস নেহারিটা আমরা ভাতের সাথেই খেয়ে থাকি, সাদা ভাতের সাথে। তো আমি যে প্রসেসে নেহারিটা রান্না করি সেগুলো দেখা যায় সাদা ভাতের সাথে বেশ ভালো যায়। বা ঢাকাতে যে রুটি বা পরোটার সাথে যে নেহারিটা রান্না করা হয়, বা গরুর পায়া যেটা রান্না করা হয়, সেটা কিন্তু খুবই পাতলাভাবে রান্না করা হয়। বাট আমরা চট্টগ্রামে নেহারি রান্না করার সময় আদা রসুন পেঁয়াজ বাটা অনেক বেশি পরিমাণে দিয়ে থাকি, বেশ অনেকটা পরিমাণে টমেটো দিয়ে থাকি, কাঁচামরিচ দিয়ে থাকি, ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর অল্প পরিমাণে দিই মরিচের গুঁড়া। মেনলি এটা কাঁচামরিচ দিয়ে রান্নাটা হয়ে থাকে, যার কারণে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে আমি এখানে অলরেডি সেদ্ধ করে নিয়েছি। এগুলো গত রাত থেকে সেদ্ধ হচ্ছে, এই গরুর পায়াগুলো। আর অপর চুলায় আমি আস্ত মুরগির একটা রোস্ট করছি। যেহেতু নতুন জামাই আসবে, আস্ত মুরগির একটা রোস্ট না করলে ভালো লাগবে না, বা আস্ত মুরগি ফ্রাই, যেটা আমরা চাটগাঁয়ে ভাষায় বলি দুরুস। তো এই দুরুসটা না করলে আসলে ভালো লাগবে না নতুন নতুন অতিথির জন্য। আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটাও ভেজে নিচ্ছি। এই মুরগিটা আগে সব রকম মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করা হয়েছিল। তারপর জাস্ট এখন আমি এটা ফ্রাই করে নিচ্ছি ডুবো তেলে। তো এটা একটু সময় নিয়ে করলে সুন্দর একটা ব্রাউনিশ কালার আসে আর ভালো লাগে খেতে। যদি বেশি জাল দেওয়া হয় তাহলে দেখা যায় উপরটা বেশি লাল হয়ে যাবে, ভেতরে ভালো করে রান্না হবে না। আর আমি এদিকে নেহারিটা একটু বাগার দিব, আর এই পাশে সালাডটাও কাটা হয়েছে। তো বাগার দেওয়ার জন্য আমি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে এগুলো বাগার দিব। আর অলরেডি নেহারি যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুই কিন্তু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। জাস্ট এগুলো এখন পরে আবার বাগার দিচ্ছি। তো এই নেহারিটা যদি এভাবে রান্না করা হয় খুব ভালো টেস্ট হয়, একেবারে মেজবানি স্টাইলে। তো ফাইনালি আমার সব রান্না কমপ্লিট। আমি এখন দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। এখানে পাবদা মাছের ঝোল, এগুলো হচ্ছে কালো বোনা গরুর, এই পাশে এটা হচ্ছে রুই মাছ ভাজা, সে সাথে করেছিলাম এখানে নেহারি বা গরুর পায়া যেটাই বলি না কেন। আর একটা সালাদ না হলে ভালো লাগবে না, ডিম সিদ্ধ করেছিলাম, ডাল রান্না করেছিলাম, আর এখানে গরুর কলিজা, সেই সাথে আস্ত মুরগি ফ্রাই। তো এগুলো সেই সাথে হচ্ছে রাইস হিসেবে পোলাও আর সাদা ভাত দুইটাই আমি করেছি।
তো আজকে দুপুরের খাবার দাবার আমাদের এগুলোই। এরপরে আমি বিকালে নাস্তা স্বরূপ দিয়েছিলাম এখানে গাজরের কেক আর দই। তো আজকে বিকালের নাস্তার মধ্য দিয়ে আমার রান্না বিষয়ক এই ভ্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।